নবান্ন হয় আমন বা খারিফ মরশুমের ধান বাড়িতে তোলার পর সেই ধান মা অন্নপূর্ণার পূজার মাধ্যমে কৃষক গোলায় ভরে এবং নতুন ধানের উৎসব নবান্ন হয়। খারিফ মরশুম শেষ হওয়ার পরে পরে আমাদের রাজ্যে রবি এবং বোরো মরশুম শুরু হয়। এই রবি এবং বোরো মরশুম মূলত সেচ নির্ভর। এ সময় বৃষ্টিপাত কম থাকে, তার ফলে চাষিরা অর্থকরী ফসল, মরশুমি সবজি এবং বোরোর ধান এই চাষ করে। সেচ নির্ভর এই ফসলগুলি বাড়িতে তোলার জন্য আমাদের রাজ্যের যে ৩-৪টি বড় নদী এবং সেই নদী অববাহিকায় সেচ ব্যবস্থা রয়েছে তার উপযুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন। উত্তরবঙ্গে তিস্তা, মধ্য এবং দক্ষিণবঙ্গে ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, কংসাবতী এবং সর্বোপরি দামোদর বা ডিভিসি উপত্যকা। আপনারা জানেন যে পুজোর ঠিক আগে আগেই ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য এবং ডিভিসি কর্তৃপক্ষের যে বিবাদ তৈরি হয়, সেই বিবাদের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিভিআরআরসি অর্থাৎ এই দামোদর উপত্যকার বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণের যে অ্যাপেক্স বডি বা কমিটি, সেখান থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেয়। রাজ্য সরকারের অভিযোগ ছিল, বিশেষ করে মাননীয়ার অভিযোগ ছিল যে ডিভিসি রাজ্যকে না বলে জল ছাড়ার ফলেতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার ফল আমরা কি ভোগ করছি, তার কনসিকুয়েন্সেস কি এখন রাজ্যের কাছে আসছে। তার ফল আমরা ভোগ করছি এই যে রবি মরশুম শুরু হবে এবং বোরো মরশুম শুরু হবে। সেই বোরো মরশুমে সেচের জন্য কোনো ব্যবস্থা এখনো রাজ্য সরকার করেনি। ডিভিসির কাছ থেকে জল নেওয়ার কোনো ইনডেন্ট বা দাবি পাঠায়নি। তার ফলে এ রাজ্যের প্রায় 25 লক্ষ চাষি তারা রবি ও বোরো মরশুমে সেচের জল পাবেন না। কিভাবে এই ব্যবস্থা গড়ে ওঠে? আমাদের রাজ্যে মূলত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে রবি চাষের জন্য ডিভিসি জল ছাড়ে এবং এপ্রিলের গোড়া থেকে বোরো চাষের জন্য ডিভিসি জল ছাড়ে, সেচের জল। এবং তার আগে পরিকল্পনার জন্য প্রতিটি জেলায় জেলা শাসকেরা এবং সর্বোপরি 4-5টি জেলাকে নিয়ে যে ডিভিসি অববাহিকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি পুরোটা এবং হাওড়ার একাংশ, অর্থাৎ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই 5টি জেলা নিয়ে ডিভিশনাল কমিশনার একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকে সেচের যাবতীয় পরিকল্পনা করা হয়। কোন জেলায় কি ফসল চাষ হবে? মূলত জানেন এই সময়টা রবি শস্যে আলু, সর্ষে, গম, কিছু মরশুমি সবজি, শীতকালীন সবজি এবং পরবর্তীকালে বোরোর চাষ হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মাননীয়ার জেদের কারণে রাজ্য সরকার এবছরে ডিভিসির কাছ থেকে সেচের জল নেবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়নি। যে পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা এবং ডিভিশনাল কমিশনার স্তরে হয়ে যায়, কোনো জেলা শাসক ডিভিসির সেচের জল নেওয়ার জন্য কোনো পরিকল্পনা করেননি
এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে মুখ্য সচিব ডিভিশনাল কমিশনারকে এমন কোনো বৈঠক ডাকতে বারণ করে দিয়েছেন। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই, তাতে স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার ডিভিসির সেচের জল রবি ও বোরো মরশুমে নেবে না। উল্টো দিকে ডিভিসি কি করেছে, গত বছর কি পরিস্থিতি ছিল এবং এবছরের কি পরিস্থিতি জানালে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে তা আপনারা বুঝতে পারবেন। 2023-এ খারিফের মরশুমে, আপনারা জানেন খারিফ মরশুমেও বৃষ্টির তারতম্যের জন্য খারিফ মরশুমেও সেচের জল দিতে হয়। 2023-এ খারিফের মরশুমে ডিভিসি রাজ্য সরকারকে, মানে 23-24 2 সালেই প্রায় 8,26,000 কিউসেক 4 লক্ষ কিউসেক জল সেচে সরবরাহ করে। 4 লক্ষ কিউসেক জল 23-24-এ খারিফ মরশুমে ডিভিসি সরবরাহ করে। তাতে 8,26,000 একর জমি তাতে সেচের ব্যবস্থা করা যায়। আপনারা জানেন বর্ধমান, হুগলি, বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা বিশেষ করে এই অংশটি কি উর্বরা জমি। এবছরও বন্যা ইত্যাদির কারণে রাজ্য সরকার নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহার করার পরেও ডিভিসি সেচের জল যা দিয়েছে তাতে 8,26,000 একর জমিতে সেচ দেওয়া গেছে। গত বছর রবি মরশুমে ডিভিসি 0.35 লাখ কিউসেক জল দিয়েছে, 0.35 লাখ কিউসেক জল দিয়েছে। এবং বোরো মরশুমে গত বছর ডিভিসি, মানে যে এপ্রিল থেকে, যেটাকে আমরা খরার ধান বলি, বোরোর ধান মানে খরার ধান, এবং এই ধানের উৎপাদনশীলতা বেশি, এই ধানের দাম বেশি হয়। চাষিরা খারিফের ধান সারা বছরের জন্য নিজের বাড়ি পরিবারের জন্য সঞ্চয় করে, আর এই বোরোর ধান বিক্রি করে তাদের হাতে কাঁচা পয়সা আসে, পরের বার আবার বর্ষার ধান লাগাবার যে মূলধন তারা এখান থেকে তোলে। অর্থাৎ চাষিদের ভাতে মারার প্রক্রিয়া শুরু হয়েছে। গতবার 0.72 লাখ কিউসেক জল ডিভিসি ছাড়ে এবং তাতে 1 লাখ একর জমিতে বোরো ধান চাষ হয়েছিল ডিভিসি ছাড়া জলে। এবারে মৌখিকভাবে এবং লিখিতভাবে দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারের সেচ দপ্তর এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেছে তারা 1.11 লাখ কিউসেক 1,11,000 কিউসেক জল বোরো মরশুমে ছাড়ার জন্য তৈরি, এবং তাতে 2 লাখ একর জমি সেচের সুবিধা পাবে। 2 লাখ একর, গত বছর ছিল 1 লাখ একর, এবারে ডিভিসি 2 লাখ একর জমিতে সেচের ব্যবস্থা করার কথা বলেছে। এবারেও খারিফের যে জল সরবরাহ জুন থেকে অক্টোবরের মধ্যে খারিফের জল দেওয়া হয়। জুন থেকে অক্টোবর রাজ্য সরকার ঠিক যেমন যেমন ইন্ডেন্ট দিয়ে জল চেয়েছিল সেচের জন্য তা দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে তিনটি যে মরশুম, খারিফ, বোরো এবং রবি মরশুম মিলিয়ে ডিভিসির বক্তব্য যে যদি এখন থেকে ইন্ডেন্ট বা পরিকল্পনা ঠিক মতো দেয় তাহলে পরের বছরে আমরা খারিফে প্রায় 9.73 লাখ একর জমিতে সেচের ব্যবস্থা করতে পারবে। ডিভিসি যখন পরপর তিনবার সেচের জল দেওয়ার জন্য এগিয়ে এসে রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে, তখন রাজ্য সরকার নবান্ন থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনারকে এই সেচ ব্যবস্থা তৈরি, অর্থাৎ কোন ফসলের জন্য তার একটা ক্যালেন্ডার হয়, কোন জেলার জন্য কখন সেচের জল দেওয়া হবে, তা নিতে অস্বীকার করছে বা এখনো পর্যন্ত ডিভিসি কে কোনো কিছু জানায়নি। এর ফল কি হতে পারে?
ডিভিসি যেমন প্রতিদিন রাজ্য সরকারকে 300 থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ যেমন দেয়, তার জন্য রাজ্য সরকার ডিভিসি কে পয়সা দেয়, টাকা দেয়, বিদ্যুৎ কিনে নিতে হয়। একইভাবে সেচের জলও ডিভিসি রাজ্য সরকারকে বিক্রি করে। তার ফলে ডিভিসির আর্থিক ক্ষতি হবে, কারণ এই পুরো দামোদর ভ্যালি কর্পোরেশনের প্ল্যানিং যা হয়েছিল তার অববাহিকায় সেচের জল এবং সেচের জল থেকে তা বিক্রি করে যে অর্থ, সে অর্থ ডিভিসির কোষাগারে যাবে, সে তো একটা বিষয়। কিন্তু এই জল ডিভিসির বাঁধে যদি থেকে যায়, আপনারা জানেন যে বাঁধ, ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য কি? ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য বর্ষার জল ধরে রাখা, বর্ষার জল, অতিরিক্ত জল ধরে রেখে গ্রীষ্মে, খরার সময় সেচের ব্যবস্থা করা। তাহলে যে জল ধরা আছে সেই জল যদি সেচের জন্য ছেড়ে দেওয়া না যায়, তাহলে ডিভিসির যে সিস্টেম অর্থাৎ ব্যারাজ এবং ড্যামগুলিতে সেই জল থেকে যাবে। আমরা জানি যে প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের পর ঠিক পুজোর আগে আগে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বন্যা হয়, কিন্তু ডিভিসির বাঁধে যদি জল থেকে যায়, সেচের জন্য যদি না দেওয়া যায়, তাহলে হয় এক অপরিকল্পিতভাবে জল ছেড়ে দিতে হবে, অথবা বাঁধে যদি জল থেকে যায়, সামনের বছর 25-এ আর্লি মনসুনে বৃষ্টি শুরু হলে ঝাড়খণ্ড বা কোথাও সে অতিরিক্ত জল এসে দুইবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একবার আর্লি মনসুনে, কারণ উপায় নেই, অতিরিক্ত জল তো বাঁধ ধরে রাখতে পারবে না, বাঁধের বিস্ফোরণ হবে। শুরুতেই তাহলে বর্ষার শুরুতে জুন জুলাই মাসে একবার জল ছেড়ে দিতে হবে। আবার অতিরিক্ত বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাতের ফলে, পরপর নিম্ন চাপের ফলেতে, যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয় ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে, দুইবার বন্যাকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি। এক, এই যে 2 লক্ষ একর জমি, এই 2 লক্ষ একর জমিতে সেচ সেবনের জন্য ডিভিসির যে প্রস্তাবকে অস্বীকার করে শুধুমাত্র মাননীয়ার জেদ একদিকে, আর একদিকে এই 5টি জেলার অন্তত 25 লক্ষ চাষির স্বার্থ আর একদিকে। আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে বলতে চাই যে মাননীয়ার জেদ থেকে বেরিয়ে এসে, আপনি তো একটি সরকারি পদে রয়েছেন, আপনার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, আপনি অযথা এই সংকট এবং এই সংঘাতকে না বাড়িয়ে চাষিদের স্বার্থে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং হাওড়ার এক অংশ, এই বৃহৎ অংশের চাষিদের স্বার্থে, যেখানে আমাদের সারা রাজ্যের মূল আলু যে উৎপাদনের জায়গা, আলুতে সেচেরও জানেন আপনারা, এই রবি চাষের যে সেচ, সেই সেচ থেকে এখানে আলু তৈরি হয় হুগলি, বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি এলাকায়। তাহলে আলু, সর্ষে, গম, সবজি এবং তার সঙ্গে বোরো ধানের জন্য চাষিরা যাতে সেচের জল পায় তার ব্যবস্থা করুন। মাননীয়া জেদের কাছে নতি স্বীকার করে 25 লক্ষ চাষির পেটে লাথি মারবেন না। সেন্সাস ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের 73 লক্ষ চাষি, কিন্তু পিএম কিষাণ, এই সরকার যে কৃষক বিরোধী, তার ভুরি ভুরি প্রমাণের মধ্যে একটি অন্যতম হচ্ছে পিএম কিষাণ প্রথমে না নিতে অস্বীকার করা। পরবর্তীকালে যখন পিএম কিষাণ রাজ্য সরকার নিতে শুরু করে, তখন এ রাজ্যের 73 লক্ষ চাষির মধ্যে মাত্র 42 লক্ষ চাষিকে শংসাপত্র দিতে রাজ্য সরকার সমর্থ হয়। প্রায় 30 লক্ষ চাষি এখনো পিএম কিষাণের বছরে 6,000 টাকা পান না। ফলে এই সরকার আদতে কৃষক বিরোধী সরকার, তা আবার প্রমাণ হলো যে মাননীয়ার জেদের কারণে তাদেরকে আমরা সেচ বঞ্চনার কথা দিকে ঠেলে দিচ্ছি। এ তো অমানবিক। আমরা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে আপনার মাননীয়ার সঙ্গে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ঝগড়ার কারণে এ রাজ্যের 25 লক্ষ চাষি সেচের জল পাবে না। যদি সেচের জলই না নেন, তাহলে ডিভিসির কাছ থেকে বিদ্যুৎও নেবেন না। যে 300 থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা নিতে চান, সেই বিদ্যুৎও আপনারা নেবেন না বলে ডিভিসিকে জানান। ডিভিসি অন্য রাজ্যে বিদ্যুৎ বিক্রি করবে। এ কেমন সরকার?
যে সরকার চাষিদের পেটে লাথি মারার জন্য প্রস্তুতি নেয়। তাই আমরা মুখ্য সচিবকে বলবো যে এই সংঘাত এবং সংকট কাটানোর দায়িত্ব আপনার। যেভাবে প্রতি বছর কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, সেচ দপ্তর তারা পরিকল্পনা করে এই সেচের জল নেওয়ার ব্যবস্থা করেন, এখনো সময় আছে। যদিও আমরা অনেকটা পেছনে চলে গেছি, প্রায় 2-3 সপ্তাহ পেছনে চলে গেছি পরিকল্পনার আগে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যাতে এই ব্যবস্থা করা যায় সেটা দেখুন, না হলে মাননীয়ার জেদের কারণে রাজ্যের চাষিদের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন। এবারে আলুর দাম চূড়ান্ত বেড়ে যাওয়ার কারণে আপনাকে আলু রপ্তানি বন্ধ করতে হয়েছে। কোল্ড স্টোরেজ থেকে আপনি আলু ভিন রাজ্যে যেতে দিচ্ছেন না। কিন্তু এইবার যদি সেচের জল না পায় আলু চাষিরা, তাহলে তো আলুর যে বাম্পার উৎপাদন হওয়ার সময়, বর্ষার ধান ভালো হয়েছে এবার, তারা আলু উৎপাদন করতে পারবে না, সর্ষে উৎপাদন করতে পারবে না, পেঁয়াজ উৎপাদন করতে পারবে না, গম উৎপাদন করতে পারবে না, সবজি উৎপাদন করতে পারবে না। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজির দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, সর্ষের দাম হুড়হুড় করে বেড়ে যাবে। তাই রাজ্যের চাষিদের সুরক্ষার জন্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এবং একই সঙ্গে এই সরকারের যে আসল চরিত্র, এ সরকার কৃষক বিরোধী, চাষি বিরোধী, তা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই প্রেস বার্তা ডাকা হয়েছিল। আমাদের কাছে যে খবর আছে যে সেচ দপ্তর থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনার এবং মুখ্য সচিবকে বারবার বলা হয় যে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত আসে। ব্লক স্তরে পরিকল্পনা করতে হয়, জেলা স্তরে হয়, তারপর ডিভিশনাল কমিশনার নিজে বাকি জেলাগুলির সঙ্গে সমন্বয় করেন এবং শেষে মুখ্য সচিবের নেতৃত্বে DVRRC-র যে মিটিং হয় সেখানে একটা চূড়ান্ত পরিকল্পনার পর রাজ্য সরকার তাদের ইনডেন্ট বা দাবিপত্র, যে আমাদের কোন সপ্তাহে কত জল নেওয়ার যে একটা সূচি বা ক্যালেন্ডার ডিভিসি কে পাঠায়। ডিভিসি সেই মতো তাদের ক্যানেল সিস্টেমে জল পাঠায় এবং সেই জল থেকে চাষিরা সেচ নেয়। আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে ডিভিশনাল কমিশনারকে এ ধরনের মিটিং ডাকতে বাধা দেওয়া হয়েছে এবং কোন জেলায় এখনো পর্যন্ত এই ডিভিসির বোরো এবং রবি মরশুমের সেচের জল নেওয়ার পরিকল্পনা হয়নি। আপনি যখন এই কথা বলছেন তখন ফিরহাদ হাকিম তিনি উল্টে বিবিসির দিকে অভিযোগ করছেন যে গঙ্গা ভাঙন, ড্রেজিং এর সমস্যা, একাধিক অভিযোগ কেন্দ্রের তরফে তিনি করেছেন যে কেন্দ্র দেখছে না, কলকাতা শহর অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে পোর্ট ট্রাস্টের যে তথ্য আমাদের কাছে রয়েছে, পোর্ট ট্রাস্ট ইতিমধ্যেই কাজ শুরু করেছে, ফাইল পাঠিয়েছে, ফাইল পার্সু হয়েছে। রাজ্যের তরফ থেকে তাহলে এই ধরনের কথা বারবার করে আসছে। ফিরহাদ হাকিমের সম্ভবত মস্তিষ্কের কোষগুলি ঠিকমতো কাজ করছে না। দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে গঙ্গা ভাঙনের কোনো সম্পর্ক নেই। গঙ্গা ভাঙন যে প্রান্তে হয়, মালদা, মুর্শিদাবাদ এই এলাকাতে, সেখানে গঙ্গা ভাঙনের নির্দিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকার সেচ দপ্তরকে, রাজ্যের সেচ দপ্তরকে টাকা দেয়। কেন্দ্র সরকার সরাসরি এসে গঙ্গা ভাঙন রোধ করে না। তাই ফিরহাদ হাকিমের এই প্রশ্ন রাজ্যের সেচ মন্ত্রীকে করা উচিত। এই প্রতি বছর আপনার সেচ দপ্তর যে গঙ্গা ভাঙনের টাকা কেন্দ্রের কাছ থেকে নিয়ে গঙ্গার পাড়ে বোল্ডার ফেলে, এই বোল্ডার কোন হাঙরে খেয়ে যায়? আপনি যে ডেটা দিচ্ছেন সেই ডেটা তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এমনিতে ডিবিসিতে জল জমে থাকবে, সামনের বর্ষা, এরপর ডিবিসি যদি জল ছাড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ ম্যানমেড পরিস্থিতির বন্যা তৈরি হবে। দেখুন, দু রকমের পরিস্থিতি হবে। এক, 25 লক্ষ চাষি 5টি জেলায় এবার সেচের জল পাবে না, তারা ভাতে মারা যাবে। আলু, সর্ষে, পেঁয়াজ, গম, মরশুমি সবজির উৎপাদন কমে যাবে। বোরো মরশুমে সেচের জল পাওয়া যাবে না, ফলে খরার ধান বা বোরোর ধান উঠবে না। আর এই বোরোর ধান সম্পূর্ণরূপে সেচ নির্ভর, এই সময় কোনো জল পাওয়া যায় না। চাষিরা অপেক্ষা করে থাকে কবে ডিভিসি জল ছাড়বে বলে। তার ফলে একদিকে চাষিদের ভাতে মারা, উল্টো দিকে ড্যামে ব্যারেজে জল জমে থাকবে এবং সেই জমা জল 1 জুনের বর্ষার শুরুতেই অতিরিক্ত ড্যামে জল জমা হলেই ডিবিসি বাধ্য হবে জল ছাড়তে, তাতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। ফলে খরায় আপনি চাষিদের
না খাইয়ে মারছেন এবং তার ফলে অগ্নিমূল্য হবে বাজার পশ্চিমবঙ্গের। আর উল্টো দিকে আবার একবার বর্ষায় সেই চাষিদের ঘরে জল ঢোকানোর ব্যবস্থা করছেন, অর্থাৎ খরায় জল দিচ্ছেন না আর দুইবার বর্ষা আনার ব্যবস্থা আপনি, বন্যা আনার ব্যবস্থা আপনি করছেন। এটাই হচ্ছে মাননীয়ার মানবিকতা।